শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পার করল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের ৭৩টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। গাজীপুরের সাংবাদিক তুহিনকে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক। জড়িতদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন, ৫ জন আটক। এবং রাজধানীর বাজারে ফের বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, সবজির দাম। সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের আজ এক বছর পূর্ণ হচ্ছে। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে বছরটি পার করেছে সরকার। কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া এই অভ্যুত্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদের খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গেল ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে সংসদ নির্বাচন করার কথা জানান। এরপর দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলা হয়। এরপর কমিশন বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় জানানো হয় আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আজ শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিভিন্ন রকম সংস্কার সাধনের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হচ্ছে আজ। এজন্য ফেব্রুয়ারিতে গঠন হওয়া জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টি প্রস্তাবে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, যার কিছু কিছু সরকার এরই মধ্যে বাস্তবায়ন করেছে। রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ে আলোচনা হয়নি। দ্বিতীয় পর্বের সংলাপে ১১টি বিষয়ে সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য এবং বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তিনি জানান, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহ থেকে আলোচনা করবে। আলোচনায় থাকবে নোট অফ ডিসেন্ট দেওয়া সংস্কার ইস্যুর সমাধান খোঁজা। তারপর কমিশন আবারও বসবে রাজনৈতিক দলগুলোর সাথে। আমাদের একটি অবস্থান তৈরি করলে মনে হবে যে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের পক্ষ থেকে সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি যে কমিশনের বাইরের থেকে এবং যারা সাংবিধানিক হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই, দেখতে চাই এবং সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাই। আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। নির্বাচনে যেহেতু সময় ঘোষণা করা হয়েছে, কমিশন মনে করে সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী নির্বাচনের আগেই কমিশনের বেশ কিছু প্রস্তাব বাস্তবায়ন করা দরকার। ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই
যে এখনো যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। সকল প্রক্রিয়া বাস্তবায়ন করতে কমিশনের মেয়াদ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন আলী রিয়াজ। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি ভালো হলে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাববে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির মহাসচিব। তিনি আরও বলেন, আগের মতো এই জাতীয় পার্টিকে ভাঙ্গা ও নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র চলছে। সকালে কাকরাইলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সক্ষমতা ও সদিচ্ছা থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করছে না। জাতীয় পার্টিকে আগের মতোই ভাঙ্গা ও নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন শামীম হায়দার। বলেন, দল থেকে যাদের বহিষ্কৃত করা হয়েছিল আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃত। তাদের দলের কাউন্সিলে ডাকা ও কার্যক্রমে অংশ নেওয়া বেআইনি। কেউ কেউ আদালতের অপব্যাখ্যা দিয়ে নিজেদের দলের বিভিন্ন পদের নেতা দাবি করে যে প্রচারণা চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন। সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায়, তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের। সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করায় গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি তুহিনকে। এই ঘটনায় বাসন থানায় হত্যা মামলা করেছে নিহতদের বড় ভাই। 5 জনকে আটক করেছে পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মীর ওপর এমন বর্বরোচিত হত্যায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ ও স্থানীয়রা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। সকালের বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত, কিন্তু গতকালের হৃদয় বিদারক ঘটনা দাগ কেটে গেছে আশেপাশের সাধারণ মানুষের মনে। সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ মেলে অপরাধ কর্মকাণ্ড মোবাইলে ধারণ করায় হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। তবে এসব সন্ত্রাসীরা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই করে থাকে প্রভাবশালীদের ছত্রছায়ায়। ফুটেজে দেখা যায় মসজিদ মার্কেট এলাকায় বাদশা মিয়া নামের এক পুরুষের সাথে এক নারীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাদশা মিয়াকে ওই নারী চক্রের কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই কর্মকাণ্ডের ভিডিও মোবাইলে ধারণ করায় অপরাধী চক্রটি তুহিনের উপর চড়াও হয় এবং তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে ব্যস্ততম এলাকায় থমথমে অবস্থা নেমে আসে। আশেপাশের সবার মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গণঅভ্যুত্থানের পরও মুক্ত হয়নি গণমাধ্যম। এমন হত্যাকাণ্ড অগণতান্ত্রিক ও আইনশৃঙ্খলা চরম অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র এবং সাংবাদিকদের রক্ষার জন্য তারা যেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে যেন এগিয়ে আসেন। এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছেন পরিবারের সদস্যরা। কই দাঁড়াবো, সব শেষ, ছোট বাচ্চা। আমাদের হওয়া দাবি তো আমাদের আগে লাশ পাওয়া লাগবে। আমরা কালকাতে ঘুরতেছি, লাশের কোনো খবর নেই, হওয়া না থানাতে বলছে চিঠির কাগজ দিব, কোনো খবরই নাই এগুলা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আসামিদের। গ্রেফতারে অভিযান চলমান বলছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। এখনও সংবাদকর্মীদের জন্য নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ। তারই যেন প্রমাণ দিচ্ছে সাংবাদিক তুহিনের উপর ঘটে যাওয়া বর্বরতা, এমনটি মনে করেন স্থানীয়রা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।
এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। সকালে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন। এ সময় বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও কিশোরগঞ্জ ও খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, সবজি সহ বেশ কিছু পণ্যের দর। আগের বাড়তি দরে স্থিতিশীল রয়েছে চালের দাম। খুচরা বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দামের এমন ঊর্ধ্বগতি। বাজার সহনীয় রাখতে তদারকি সংস্থার নজরদারির তাগিদ সাধারণ মানুষের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর টাউন হল বাজার, যেখানে গেল সপ্তাহেও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। হঠাৎই পণ্যটির দর ২০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। আর ৮০ থেকে ১০০ টাকা বেড়ে সপ্তাহের ব্যবধানে আদার কেজি দাঁড়িয়েছে ২২০ থেকে ২৪০ টাকা। ২০ টাকা বাড়ছে, ৮০ টাকা। আমরা এখন বর্ষার পিণ্ডে বাড়ছে, সব কিছু বাড়ছে। এই সরকারও কিছু করতে পারছে না। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। সব ধরনের সবজি কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর কাঁচামরিচ কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। কেউ কেউ বর্ষার সিজন, বিভিন্ন জায়গায় মাল হয় না, অনেক জায়গায় মাল হয় না, এই কারণে মালের দাম বাড়তি। বেশিরভাগ মুদি পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি ২৫ টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। বিক্রেতারা জানান ১৫ দিনে ২ দফায় বেড়েছে আমদানি নির্ভর এই কৃষি পণ্যটির। মসুর ডাল আজকে বিগত অনেক বছর পরে বা অনেক দিন পরে বাড়ছে। আপনার কেজি প্রতি ২০ টাকা ২৫ টাকা বাড়ছে, মানে যেটা বিশ্বাসযোগ্য না। এদিকে ৩ সপ্তাহ ধরেই একটু একটু করে বাড়ছে মুরগির দাম। কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা বেড়ে ব্রয়লারের কেজি উঠেছে ১৭০ আর সোনালী ৩০০ টাকা ছাড়িয়েছে। সরবরাহ কমায় চড়া মাছের দামও। গত সপ্তাহে যেমন বেশি আসছে, এই সপ্তাহে মাছ খুবই কম আসতেছে, এই জন্য ২০ টাকা বাড়তে কেজিতে। ঈদের আগে তো খামারের প্রচুর লস খাইছে, এই অনেক খামার বন্ধ হয়ে গেছে, যার কারণে মালটা কিছু আপনার শর্ট পড়ে গেছে। বেড়েছে ডিমের দামও। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে ১৫ থেকে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। চাহিদার তুলনায় সরবরাহ কমায় দামের ঊর্ধ্বগতি বলছেন বিক্রেতারা। সব সবজির দাম, মাছের দাম বেশি, এ কারণে ডিমের উপরে একটু চাপ পড়ছে, ডিমের দাম একটু বাড়ছে। এছাড়া মাসখানেক আগে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে যায় চালের দাম। সেই দাম তো কমেইনি, বরং গেল সপ্তাহ মানভেদে বেড়েছে ১ থেকে ২ টাকা করে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নদী ও সমুদ্র বন্দর থেকে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। গাইবান্ধায় অতিবৃষ্টি আর তীব্র স্রোতের কারণে প্রায় সবগুলো নদীর পানি বিপদসীমার কাছাকাছি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতার কারণে সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জের ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামার, দত্তের খামার, মিন্টু মিয়ার চর, পোড়ার চর এবং যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামে শুরু হয়েছে ভাঙন। গেল কয়েকদিনে ওইসব এলাকার শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে যশোরের ভবদহপাড় ও ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকা গেল কয়েকদিনের বৃষ্টিতে তৈরি জলাবদ্ধতায় চরম দুর্দশায় সাধারণ মানুষ। এদিকে নোয়াখালীতে ১ মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতার কারণে ১৫০ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদ এলাকায় বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট এবার পঞ্চম দফায় আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ৩.৫ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে গেট ৩.৫ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৮,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। পানি ধারণ ক্ষমতা ১০৯ MSL। গতকাল সন্ধ্যায় পানির স্তর ১০৮.৮৩ MSL। ঝুঁকি এড়াতে গেট ৩.৫ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এদিকে কাপ্তাই গেট খুলে দেয় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা হতে চন্দ্রঘোনা, রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রামে অক্সিজেন এলাকায় ভেঙে যাওয়া সেতু মেরামতের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল সকাল 6টার দিকে বায়েজিদ বোস্তামি সড়কের এ সেতুটি ভেঙে যায়। গতকাল থেকে সেতু মেরামতের কাজ শুরু হয়, ফলে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজট। অক্সিজেনের স্টারশিপ গলি এলাকায় শীতল ঝর্ণা খালের উপর এই সেতুর অবস্থান। সেতুটি দিয়ে নগরীর 2 নম্বর গেট থেকে অক্সিজেন এলাকায় যাতায়াত করেন লোকজন। 1980 সালে নির্মিত সেতুটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। সেতু পুনর্নির্মাণ করার জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল নি হাও চীন বাংলাদেশ স্বাস্থ্য চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী 2025। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে হয় এই প্রদর্শনী। অনুষ্ঠানে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে অনলাইন কনসালটেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং সহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্বাস্থ্য খাতেও তা প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে একাধিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রদর্শনীতে অংশ নেওয়া চীনের হাসপাতালগুলোর প্রতিনিধিরা। রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হলো বিবিসি মিডিয়া অ্যাকশনের নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ বিবিসি হ্যালো চেকের লোগো। বৃহস্পতিবার এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আল মামুন। সচেতনতামূলক কন্টেন্ট তৈরি এবং প্রচার করছে বিবিসি হ্যালো চেক। অনুষ্ঠানে বাংলাদেশে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিবিসি মিডিয়া অ্যাকশনের পার্টনার সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফেসবুক ছাড়াও ইউটিউব ও টিকটকে রয়েছে বিবিসি হ্যালো চেক। আন্তর্জাতিক গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখল নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম এ তথ্য সামনে আনে। ভোরে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে ইসরায়েলের দখল পরিকল্পনার কথা ঘোষণা করে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষকে মানবিক সহায়তা প্রদান করবে। প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলের লক্ষ্য আগামী 7ই অক্টোবরের মধ্যে গাজা সিটির সব সাধারণ প্যালেস্টাইনিকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হবে। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 32 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। খেলার খবর, মেয়েদের অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। লাওসের ভিয়েনতিয়ান স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। পূর্ব তিমুরের বিপক্ষে এর আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন রয়েছে 104 নম্বরে, আর পূর্ব তিমুর রয়েছে 157তে। আসরের প্রথম ম্যাচে লাওসকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ দল। এবার পিছিয়ে থাকা পূর্ব তিমুরের বিপক্ষে জয়ের অপেক্ষায় আছে লাল সবুজ দল। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 9-0 গোলে হেরেছে পূর্ব তিমুর। বাংলাদেশের সমান 3 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে দক্ষিণ কোরিয়া। গ্রুপ সেরা দল সরাসরি খেলবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে। তবে 8টি গ্রুপের মধ্যে সেরা 3 রানার আপ দলও সুযোগ পাবে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে 1 বছর পার করল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের 73টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। গাজীপুরের সাংবাদিক তুহিনকে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক। জড়িতদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন, 5 জন আটক। এবং রাজধানী বাজারে ফের বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, সবজির দাম। সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।